আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গল্পে ফিরে যাওয়া যাক। পরদিন দুপুরে আকাশের বাবা আমজাদ শেখ ছেলে আর ছেলের বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে। ওনার সাথে অসীমও এসেছে। দুজনকে রিশাদ বাড়ির ভিতরে নিয়ে আসে। সকলের সাথে কোলাকৌশল শেষে সোফায় বসতে দেওয়া হয় দুজনকে। আকাশ, রাফি, নিলয় ছাদ থেকে নেমে এসেছে। ছাদে দাঁড়িয়ে থেকে দেখছে তার বাপ ভাই এসেছে। রাহাও নিজের রুম থেকে বেরিয়ে আসে। শ্বশুর আর দেবরকে দেখে সালাম দিয়ে এগিয়ে যায়। সালামের জবাব দিয়ে আমজাদ শেখ রাহাকে নিজের পাশে বসার জন্য জায়গা করে দেয়। রাহা তার শ্বশুরের পাশে বসে। অসীম বাড়ির চারদিকে নজর বুলাচ্ছে। বাড়ির সকল মেহমানরা চলে গেছে, তাই বাড়ি ফাঁকা হয়ে গেছে। সিঁড়ি বেয়ে নামার সময় আকাশ দেখতে পায় ওর বাবা রাহা আর রাহার দাদির সাথে কথায় মশগুল হয়ে আছে। অসীম এদিক ওদিক তাকাচ্ছে। মিলটে হাতে এগিয়ে আসছে কিচেন থেকে। মিলার পিছন পেছন রাহার মা আয়েশা খানম। ড্রয়িং রুমে আর কেউ নেই। আকাশ, নিলয় আর রাফি এগিয়ে এসে দাঁড়ায় সোফার কাছে। আকাশ ওর বাবাকে সালাম দেয়, সাথে নিলয় আর রাফিও। সালামের জবাব নেন আমজাদ শেখ। মিলা ওদের তিনজনকে সোফায় বসতে বলে। সেমাই, পায়েস, মিষ্টি আর দই এগিয়ে দেয় সোফায় বসে থাকা সকলের দিকে। আমজাদ শেখ রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ বাবা, বেয়াইকে দেখতে পাচ্ছি না যে? আব্বু একটু অফিসে গিয়েছেন, একটু পরে চলে আসবে। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আমাকে বাইরে থাকতে বলে নিজে চলে গেল। ও, বেয়াই আসুক, আমি বেয়াইয়ের সাথে খাবো। আয়েশা খানম বলে, এ কেমন কথা ভাই সাহেব? আপনি কেন পরে খাবেন? এখন হালকা খাবার খান। রাহার আব্বু আসলে না হয় লাঞ্চ করবেন, সমস্যা নেই বিয়ান। ওরা খেয়ে নিক, আমি একটু পরেই খাবো। তা বললে চলবে না, খেতেই হবে আপনাকে। আমজাদ শেখ হেসে বলেন, ঠিক আছে খাচ্ছি, আপনিও খান তাহলে। না না ভাই সাহেব, আমার মিষ্টি খাওয়া বারণ, আপনি খান, সমস্যা নেই। আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ভালো। ভালো থাকলেই ভালো। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুন, আমিন। দোয়া করবেন ভাই সাহেব, আর কটা বছর যেন বেঁচে থাকি। শেষের কথাগুলো বলতে যে আয়েশা খানমের চোখ দুটো চিকচিক করে ওঠে। রিশাদ মায়ের দিকে তাকিয়ে শাসনের সুরে বলে, আম্মু কি বলছো এসব? এরকম কথা বলতে নিষেধ করেছি না? কিচ্ছু হবে না তোমার। সামনের মাসের ইংল্যান্ড নিয়ে যাব তোমাকে। এখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে তুমি। শুধু শুধু এসব কথা বলবে না আর। আয়েশা খানম ছেলের কথা শুনে আর কিছু বলে না। দুই ছেলে মেয়ের মুখে তাকিয়ে থাকে। এই সুখী একটা পরিবার থাকতে ওনার কপালে সুখ হয়তো বেশি দিন টিকবে না। তাই তো আল্লাহ তাআলা এই বয়সে এতগুলো রোগ সৃষ্টি করেছেন ওনার শরীরের ভিতর। তবে ওনার দুটো আশা পূরণ হয়ে গিয়েছে। এখন ছেলে মেয়ের ঘরে নাতি নাতনি দেখে পৃথিবী থেকে বিদায় নিলে আর কোনো অপূর্ণ ইচ্ছা থাকবে না। পূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নেবেন পৃথিবী থেকে। ওনার হাজব্যান্ড ছেলে শুধু শুধু ওনার পিছনে এত টাকা খরচ করছে। উনি তো জানেন খুব বেশি সময় নেই ওনার জীবনে। তাই তো তাড়াহুড়া করে ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। আকাশের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই সম্পর্ক করতে এগিয়েছেন। তবে আকাশ যেমন ভালো ছেলে, তেমন আকাশের ফ্যামিলিও ভালো। উনি জানেন আকাশের ফ্যামিলি ওনার আদরে মেয়েটাকে যত্ন করে রাখবেন। আয়েশা খানমের কথা আর ওনার অবস্থা না বিবেচনা করে রিশাদ আর রাহার বাবা রেজওয়ান মাহবুব ও রাহার বিয়ে দিতে রাজি হয়েছে। না হলে এত ছোট রাহাকে তারা কখনো বিয়ে দিত না। তারা তো জানেন রাহা কেমন মেয়ে। এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খায় না রাহা। ওর সব কাজ মেদ আর বাড়ির সবাই করে দেয়। রাহার কাজ সারাদিন বাড়িতে দৌড়াদৌড়ি করা আর অকাজ করা। আকাশের বাবা মা রাহার ব্যাপারে সবাই জানেন রাহা কেমন ছটফটে চঞ্চল দুরন্ত একটা মেয়ে। রাহাকে ওনাদের বেশ মনে ধরেছিল, তাই তো দ্বিমত পোষণ করেনি। আকাশ রাহার বয়স জানার পর দ্বিমত করবে ভেবে রাহার বয়সও বলেনি। মেয়ে দেখার জন্য জোরও করেনি। বয়সের সাথে সাথে রাহাও চেঞ্জ হয়ে যাবে, এই আশায় ছোট রাহাকে ছেলে বউ করে নিয়ে এসেছেন। রিশাদের কথা আগামাথা কিছুই বুঝতে পারে না আকাশ। তাই তো তাকিয়ে আছে শাশুড়ি আর রিশাদের দিকে। কিছু জিজ্ঞেস করবে সেটাও করে না। শাশুড়ির দিকে ভালোভাবে তাকায়, দেখে অসুস্থ মনে হচ্ছে না, একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই লাগছে। কি হয়েছে ওনার? বড় ধরনের কোনো অসুখ হয়েছে কি? আকাশ ঠিক করে পড়ে ওর বাবা নয়তো রিশাদের কাছে জিজ্ঞেস করবে কি হয়েছে শাশুড়ি মায়ের। খাওয়া শেষ হওয়ার আগে বাড়ির ভিতর প্রবেশ করে রাহার বাবা রেজওয়ান মাহবুব। ভিতরে প্রবেশ করতে করতে হাসি মুখে সালাম দেন মেয়ের শ্বশুরকে। আমজাদ শেখও হাসির মুখে সালামের জবাব নেন। সোফা থেকে দাঁড়িয়ে কোলাকুলি করে কুশন বিনিময় করে দুজন। বিআই মশাই, আপনি 5 মিনিট বসুন, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা আসুন। রেজওয়ান মাহবুব রুমের দিকে এগিয়ে যায়। খালি প্লেট বাটি প্লিজ গুছিয়ে নিয়ে যায় মিলা। আয়েশা খানম কিচেনের দিকে এগিয়ে যেতে নিতেই পিছন থেকে উঠেন আমজাদ শেখ। বিয়ান, ওদিকে কোথায় যাচ্ছেন? কিচেনে। আমি তো সেটাই বলছি, কিচেনে যাচ্ছেন কেন? দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। দেখতে হবে না, আপনি বসুন এখানে। আসার পরও দেখলাম কিচেন থেকে বেরিয়ে আসছেন। সারাদিন বসেই থাকি, বসে বসে কি সময় কাটে? পাশ থেকে রাহার দাদি বলেন, আর বলো না বাবা, আমাদের কোনো কথাই শুনে না। নিষেধ করলেও বারবার কিচেনে চলে যায়। আয়েশা খানম মেয়ের পাশে বসে মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখেন নিজের হাতের মুঠোয়। উনার আদরের শখের মেয়েটা, কত যত্ন করে বড় করেছেন তিনি। মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলেন। তারপরও মনে কেমন অশান্তি শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে টন ওজন একটা পাথর নেমে গেছে। 16 বছর কম না।
ওনারও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, তবে ওনার মেয়েটা ওনার মতো হয়নি। ছটফটে চঞ্চল, দুরন্ত হলো, বুদ্ধি নেই ছটাক খানিকও। আর যা বুদ্ধি আছে সব অকাজের, তবু সকলে চোখের মনে। দুপুরে খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্প জুড়ে বসেছেন আমজাদ শেখ আর রেজওয়ান মাহবুব। রাহা নিজের রুমের লেগেজ গুছাচ্ছে বলছে ভুল হবে, দলা মোচড়া করে ভরে রাখছে। বেডের উপর বসে রাহার কাজ দেখছে আকাশ, বলছে না কিছু মুখ দিয়ে, চুপচাপ ফোন চাপছে আর বইয়ের কাজ দেখছে। মাঝে মাঝে মুসকি মুসকি হাসছে। অসীম, নিলয় আর রাফি গেস্ট রুমে শুয়ে আছে। এখান থেকে যেতে হবে সেদিকে কারো কোনো খেয়াল নেই। ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে এটা ওদের বাড়ি। এখান থেকে যেতে হবে না কোথাও, চেঞ্জ করা নেই, তৈরি হওয়া নেই। তিনজন লম্বা হয়ে শুয়ে আছে। নিলয় আর রাফি আকাশের ফ্রেন্ড হলো অসীম ফ্রি মাইন্ডে হওয়া। ওর সাথে ভালো সক্ষমতা আছে দুজনের, তাই তো 6 বছরের ছোট হওয়া সত্ত্বেও দুজনের মাঝখানে শুয়ে আছে অসীম। শুধু শুয়ে নেই, অসীম কোনো মেয়ের সাথে কি চ্যাট করছে মেসেঞ্জারে সে সব দেখছে দুজনকে। তবে কোনো অশ্লীল চ্যাট করেনি, সব ফানি চ্যাটিং। তিনজন চ্যাট পড়ছে আর হু হা করে হাসছে। তিনজন এক গোয়ালের গরু, তাই তো বড় দুজন ছোট জনকে আরো উস্কানি দিচ্ছে। রাহার সবকিছু লাগেজে ভরে নেয় আর একটা ব্যাগ নামিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ভরতে নিলে আকাশ ভুয়ো কুচকে তাকিয়ে বলে, ওগুলো ব্যাগে ভরছো কেন? নিয়ে যাবো সেজন্য। নিতে হবে না কেন? তাহলে কি পরবো? আমি তো শাড়ি সামনে রাখতে পারি না। বাড়ি ফেরার সময় শপিং মল থেকে ড্রেস কিনে দিব, ওগুলো নিতে হবে না। এগুলো তাহলে কে পরবে? এখানে যখন আসবে তখন পরবে। কিছু না বলে মুখ বাঁকিয়ে ব্যাগটা আলমারির ভিতর রেখে লাগিয়ে দেয়। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। আকাশ রাত দিকে তাকিয়ে থেকে বলে, সবকিছু গুছগাছ হয়ে গেলে তৈরি হয়ে নাও, আবার মলেও যেতে হবে। রাহা কিছু না বলে আলমারি খুলে বোরকা হিজাব বের করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। বোরকা হিজাব দেখে আকাশে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ও তো চাইছিল আজকে মল থেকে রাহাকে বোরকা হিজাব কিনে দেবে। আজকে মলে গেল ওর বউ অন্য ছেলেরা দেখবে, এটা নিয়েও ভাবছিল। আবার রাহা কি বোরকা হিজাব পরতে চাইবে ব্যাপারটা নিয়েও ভাবছিল। কিন্তু রাহা তো আগে থেকে বোরকা হিজাব পরে, তাই ওই মনের খুশখুশানি কমে যায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাফির নাম্বার বের করে ডায়াল করে। রিং হতে রিসিভ হয় অপর পাশ থেকে। কি করছিস? কেন আবার বাড়ি ফিরতে হবে না এখনই? না 1 বছর পর? ফাজলামি করছিস? তৈরি হয়ে নে, একটু পরেই বের হব। অসীম কোথায়? কাছেই আছে। 3 শয়তান এক জায়গায় হয়েছিস তো, তাই তো সব ভুলে গেছিস। তৈরি হয়ে নিচে আসবি তাড়াতাড়ি। আচ্ছা বস, রাখছি। বলেই ফোন রেখে দেয় রাফি। অসীমের দিকে তাকিয়ে বলে, তোর ভাইটা এমন কেন? সেটা ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করো। আমি কিভাবে বলবো? নিলয়, উঠ, বের হতে হবে একটু পর। ধুর শালা, ঠান্ডার মধ্যে বের হতে ইচ্ছে করে নাকি? তোর বউ ঠান্ডার মধ্যে একা একা শুয়ে আছে, তাড়াতাড়ি উঠে বউয়ের কাছে গিয়ে শুয়ে থাক। ঠিকই বলেছিস ভাই, আমি তো ভুলে গিয়েছিলাম। বলে লাফিয়ে বেড থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। 5টা নাগাদ রুম থেকে বেরিয়ে আসে রাহা আর আকাশ। নিচে আসতে দেখে সবাই উপস্থিত আছে ড্রয়িং রুমে। মেয়েকে দেখে এগিয়ে যায় আয়শা খানম। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মায়ের কান্না শুনে 2 হাতে জড়িয়ে ধরে রাহা নিজেও কেঁদে ওঠে। মা মেয়ে কান্নার ভারী হয়ে ওঠে ড্রয়িং রুম। মা বোনের কান্না দেখে রিশাদের চোখে পানি চলে আসে। উপস্থিত সকলে মন ভারী হয়ে ওঠে দুজনের কান্নায়। প্রিয়তমা স্ত্রী আর আদরে মেয়ের কান্না সহ্য করতে না পেরে উল্টো দিকে ফিরে বাড়ির বাইরের দিকে এগিয়ে যায় রেজওয়ান মাহবুব। যেতে যেতে হাত দিয়ে চোখের পানি মুছে নেই বারবার। কাঁদতে কাঁদতে আয়শা খানমের অবস্থা খারাপ হয়ে যায়। রিশাদ মাকে জড়িয়ে ধরে রাহার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এক হাতে ফোন, অন্য হাতে মাকে জড়িয়ে ধরে রাখে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাহা। মা বোনের কান্না বন্ধ করার জন্য রিশাদ বলে, কি শুরু করছো আম্মু? ডক্টর তোমাকে বেশি কান্না করতে নিষেধ করেছে তো। মাথা ব্যথা শুরু হবে আবার, শান্ত হও, বুকে ব্যথা করবে। রাহা, তুই কেন কাঁদছিস? 2 দিন পর তো আবার গিয়ে নিয়ে আসবো, কাঁদছিস কেন এখন? চুপ কর, তোরা কান্না দেখে আব্বু আরো বেশি কাঁদছে। নীলা এসে রাহাকে ধরে। রাহা ভাবিকে জড়িয়ে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে। রিশাদ ওর মাকে ধরে সোফায় বসায়। মেদ 1 গ্লাস পানি এনে দেয়। পানি খাইয়ে দিয়ে চোখের পানি মুছে দেয়। মায়ের 2 হাত নিজের হাতে মুঠো নিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? 2 দিন পর আবার নিয়ে আসবো। বেশি দূরে তো না। আকাশ চুপচাপ দুজনকে দেখে চলেছে। বিয়ের দিন বিদায়ের সময় রাহার আম্মু, আব্বু, ভাই, ভাবি কান্না করলেও রাহা কান্না করেনি। কিন্তু সেই রাহা আজ এভাবে কান্না করছে গলা ছেড়ে। একে একে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসে। রাহাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রাহার দাদি। হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে গত 10টা বছর যাবৎ রাহা তার ঘুমের সঙ্গে। কত রাত গল্প শুনিয়ে শুনিয়ে রাহাকে ঘুম পাড়িয়েছে। জড়িয়ে না ধরলে মেয়েটা ঘুমোতেই চায় না। তার বুকের মধ্যে ঘুমিয়ে থাকতো নাতনিটা। একটা রাত তাকে ছেড়ে কোথাও থাকতো না। সেই নাতনি গত 2 রাত ধরে তার কাছে ঘুমায় না। আর কতদিন পর দেখতে পাবে তারও ঠিক নেই। এখন বিয়ে দিয়েছে, চাইলে যখন তখন নিয়ে আসতে পারবে না।
ভাই ভাবি দাদি আব্বু সবাইকে জড়িয়ে ধরে কান্না করে অনেকটা সময় ধরে রিশাদ নিজের বোনকে কারে বসিয়ে দেয়। আকাশের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অশ্রু টলমল চোখে বলে, আকাশ, আমার বোনটা হাতে পায়ে বড় হলো, বুদ্ধি শুদ্ধি হয়নি তেমন, ওর সবকিছুই বেখালিপনা, নিজের কাজ নিজে করতে জানে না। 16 বছর হলো 5 বছরের বাচ্চাদের মতো কাজকর্ম করে, তবে বুঝিয়ে বললে সবই বোঝে। ওকে তুমি যা বলবে যেভাবে বলবে সবই করবে ঠিকভাবেই, তবে পরে আবার ভুলে যায় সব। ছটফটে চঞ্চল প্রকৃতির তো গুলিয়ে ফেলে সব। আঙ্কেল আন্টি সবাই জানে রাহার বিষয়ে, আমরা ওর ব্যাপারে কিছু লুকাইনি, সবই বলেছি। ভাই আমার বোনটা ছোট, ওর খেয়াল রেখো তুমি। আমাদের সকলের বড় আদরে মেয়ে রাহা, ছোটবেলা থেকে আহ্লাদে বড় হয়েছে। আম্মুর অসুস্থতার জন্য এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়েছি, এখান থেকে ওর দায়িত্ব তোমার। তুমি ওকে নিজের মতো করে গড়ে নিও। বেশি জ্বালালে আমাকে ফোন করে বলো, আমি বুঝিয়ে বলে দেবো দুষ্টমি না করতে। সবশেষে একটা কথাই বলতে চাই, আমার বোনটাকে যত্নে রেখো। আমি জানি তুমি ওকে ভালো রাখবে, যত্নে রাখবে, কিন্তু রাহা আর 5টা মেয়ের মতো হলে আমার এত টেনশন হতো না। আপনি টেনশন করবেন না ভাইয়া, আমি খেয়াল রাখবো রাহার, আপনি টেনশন ফ্রি থাকুন। তুমিও ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সাথে ফ্যামিলির, বিশেষ করে আঙ্কেল আন্টির প্রতি যত্নশীল হয়েও, ওনাদের বয়স হয়েছে। আপনিও ভালো থাকবেন ভাইয়া, সকলে খেয়াল রাখবেন। আন্টি ভালো ডক্টরের কাছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। চলবে তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।